জিয়ার রাজনৈতিক জীবন সম্পর্কে জানার জন্য বিদেশি এবং প্রবাসী বাংলাদেশি নবীন ও প্রবীণ প্রজন্মের কাছে উল্লেখযোগ্য কোনো বই নেই। উপরন্তু ইংরেজি ভাষায় প্রকাশ করার মানে এই নয় যে বাংলাদেশে এই বইয়ের পাঠক নেই। কিন্তু এরপরেও প্রশ্ন থেকে যায়, বাংলাদেশে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা ইংরেজি পাঠে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের জন্য এই বইটির একটি বাংলা সংস্করণের কথা অনেকেই বলে আসছিলেন। বাংলাদেশের আইকন জিয়াকে মানুষ প্রথম জানতে পায় 1971 সালের মার্চ মাসে ইথারে ভেসে আসা কণ্ঠস্বর থেকে। সে সময় একজন সামরিক কর্মকর্তার কণ্ঠ পুরো জাতিকে নাড়া দিয়েছিল, উদ্দীপ্ত করেছিল স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে। 1977 থেকে 1981 পর্যন্ত বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে জনগণের কাছে পৌঁছানোর জন্য তিনি গোটা দেশে ঘুরে বেরিয়েছেন, এক নতুন আগামীর জন্য জনগণকে উদ্দীপ্ত করেছেন এবং তাদেরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নিশ্চয়তা দিয়েছেন। উপরন্তু স্বনির্ভরতা অর্জন এবং একটি আধুনিক ও মর্যাদাবান বাংলাদেশ গড়ে তুলতে তিনি জাতিকে দিয়েছেন দিক নির্দেশনা। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, যুদ্ধদিনের সহযোগীরাই তার জীবনকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে ভূমিকা এবং 1975 সালের 7 নভেম্বরের সিপাহী জনতা বিপ্লব জিয়াকে জাতীয় জীবনের প্রাণ কেন্দ্রে নিয়ে আসে। কিন্তু সেসব বিষয় এই বইতে বিস্তৃতভাবে আলোচনা করা হয়নি, কারণ এসব ঘটনাবলী সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন দুইটি বইয়ের বিষয়। এই দুটি ঘটনার বিস্তৃত ইতিহাস লিখলে বর্তমান বইয়ের আয়তন নিয়ন্ত্রণের মধ্যে থাকতো না। জিয়ার একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক জীবনী রচনার জন্য যেসব তথ্য ও উপাত্ত প্রয়োজন তার অনেকটাই অবশ্য এখনও ফাইলবন্দি, গোপনীয়তার আবরণে বাঁধা। এতৎসত্ত্বেও বর্তমান বইটি জিয়ার রাজনৈতিক জীবন সম্পর্কে প্রথম তথ্যানুসন্ধানী প্রয়াস। তিনি অনুধাবন করেন, নির্বাচনী ও গণতান্ত্রিক প্রক্রিয়াসমূহ ক্ষমতা লাভের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার এবং একজন শাসক যদি বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে এসব বিষয়ে আপোষ রফায় পৌঁছতে পারেন, তবে তার জন্য রাষ্ট্র পরিচালনা সহজ হয়ে যায়। এই লক্ষ্য অর্জনে তাই তিনি স্পষ্টভাবে বলেছিলেন, এদেশে হিংসার রাজনীতির ঠাঁই হবে না। দেশের রংধনু পার্লামেন্ট, বহু সংখ্যক রাজনৈতিক দল, বিরোধী সংবাদপত্র ও সংগঠনের উপস্থিতি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি জিয়ার গভীর আস্থার কথাই প্রমাণ করে। স্বাধীন বাংলাদেশে জিয়ার আমলেই প্রথম বিরোধী দলের সঙ্গে সরকার ও সরকারি দলের কার্যকর সম্পর্ক স্থাপিত হয়। জিয়া কখনোই মুজিবের নাম ধরে সমালোচনা করেননি এবং কাদা ছোঁড়াছড়ি তিনি পছন্দ করতেন না। তিনি শুধু স্বাধীনতার পর আওয়ামী লীগ যে রাজনীতির চর্চা করেছে তার সমালোচনা করতেন। তিনি এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তার সমালোচনার ভাষা ছিল পরিশীলিত কিন্তু তীক্ষ্ণ। অন্যদিকে যখনই সুযোগ হয়েছে বিরোধী দল জিয়ার নেতৃত্বাধীন সরকারকে সমালোচনায় ক্ষত বিক্ষত করেছে। জেনারেল জিয়াউর রহমানের আমলে এই বিপ্লবগুলোর কারণ জাসদ, এই বিপ্লবের কারণ বামপন্থী রাজনীতি, এই বিপ্লবের কারণ 1973 সালে গোপন সৈনিক সংস্থা, বিপ্লবী সৈনিক সংস্থা গঠন, যারা 7ই নভেম্বরের ঘটনার পর কিছু সংখ্যক ধরা পড়েছিল, কিছু সংখ্যকের বিচার হয়েছিল, কিন্তু অনেক ডালাপালা থেকে গিয়েছিল। তাদেরই কারণে এয়ারপোর্টে বিদ্রোহ হয়েছে, যেদিন জাপানিজ এয়ারক্রাফট হাইজ্যাক হয়েছিল সেদিন, তাদেরই কারণে বগুড়াতে হয়েছে, তাদেরই কারণে রংপুরে হয়েছে, তাদেরই কারণে যশোরে হয়েছে। যশোরে আরেকটা কোর্ট মার্শালে আমি ছিলাম আবার সরকার পক্ষে, সেখানে ফাঁসির দণ্ড পেয়েছিল অভিযুক্ত 3 জন সৈনিক। তারা ওই বিপ্লবটা ঘটাতে চেয়েছিল। তা আমি একটা রিপিট করছি যে এই বইটার তথ্যের খনি, আমরা সব কথা বলতে পারবো না। আমি অভিনন্দন জানাবো মাহফুজুল্লাহ ভাইকে যে এত পরিশ্রম করে তিনি কথাগুলো বলেছেন। আমরা আবেদন করব উপস্থিত সব বড় ভাইয়ের কাছে, সব বড় আপার কাছে, এই বইটির প্রচারের জন্যে আমরা সবাই যেন একটু চেষ্টা করি। আমি নিশ্চিতভাবে করব আমার সীমিত শক্তি দিয়ে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে। আমি অনেক বইয়ের ছবি দিয়ে দেই, টেলিভিশনে গেলেও সেটা বলে ফেলাই সুযোগ মতো, কায়দা করে। লাইভ তো, কথা তো আর কাটা যায় না। তো সেই জন্যে সুযোগ পেলে এই বইটার কথাও আমি ইনশাল্লাহ অবশ্যই বলতে চেষ্টা করব। আমি মনে করি জাতীয়তাবাদী ঘরানার ব্যক্তিগণের জন্য আমার সূচনা বাক্য, if not a holy Quran, it should not be a holy Quran, it should not be a holy Quran, but it could be one of the editions of the Bible. পররাষ্ট্রনীতি তো
আমরা শুরু করেছি পাকিস্তানের অনুসৃত নীতির অংশ থেকে কিংবা একটা সাকসেসর মানে ফরেন পলিসি হিসাবে। পাকিস্তান আমলে আপনারা PL-480 কথা আমরা বোধহয় সবাই জানি, যে একটা ছিল পাবলিক ল 480, সেই আইনের অধীনে উন্নত দেশগুলি, যে দেশগুলি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল না, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আরবিট্রারিলি ফিক্স করা, তার নিজস্বভাবে একটা দাম ফিক্স করা, সেই দামে খাদ্য কিনত। তাহলে সেটার পয়সা কিভাবে দিবে? পয়সা দেওয়াটা ছিল সেই কাউন্টার পার্ট ফান্ড, অর্থাৎ লোকাল টাকায় দিবে, এবং সে টাকার পরিমাণ এত বিশাল ছিল, শুনতে অবাক লাগবে, যে পুরা মার্কিন রাষ্ট্রদূত থেকে শুরু করে যতগুলি কনসাল জেনারেল, সাবমিশন, সবার বেতন দিয়ে, এবং এই দেশে যাদের যারা চামচা, আমরা বলতাম যে সিআইএর এজেন্ট, ওদেরকেও পয়সা দিয়ে উদ্বৃত্ত থাকত। আমি এই কথাটার অবতারণা করেছি কেন, সেটা পরে আসবো। এবং এইটা এত রিজিড একটা ছিল যে এই আইনের আওতায় আমরা ভিয়েতনামের সাথে কোনো আলোচনা করতে পারবো না, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো না, কিউবার সাথে কোনো মানে ব্যবসা বা আলোচনা করতে পারবো না, এই রেস্ট্রিকশনগুলি ছিল। ভারত কি করেছে তারপরে আপনারা প্রত্যেকে জানেন। যখন মানবেন্দ্র লারমা পদত্যাগ করলেন, এটা ওর বইতেই আছে, মাহফুজুল্লাহর বইতে খুব সুন্দরভাবে আছে, সে করে উনি চলে গেলেন, আত্মগোপনে গেলেন 1973 সন। এটা খালেদা জিয়ার আমল না, জিয়াউর রহমানের আমল না, শেখ মুজিবের আমল। পাঠাওয়াকে শান্তি বাহিনী প্রতিষ্ঠা হলো কোথায়? ভারতের মাটিতে। আমি তাদের সাথে সাক্ষাৎ করছি সেই যুগে, এখনও আমাদের জ্যোতিরাম লারমা বেঁচে আছেন, ওনারকে ওখানেও আমি দেখা করতে গেছি। তাদেরকে তাদের এইটাতে সম্পূর্ণ ভারত তাদের লালন পালন করেছে, অস্ত্রশস্ত্র দিয়েছে। আজকে সেখানে তারা মুক্তিকামী, তাদের তাদের অধিকারের কতগুলি আছে, সেটাকে তারা ভারত এটাকে মদত দিয়েছে। তারপরে আমাদের বইতে খুব ভালোভাবে বর্ণনা আছে কিভাবে ময়মনসিংহ এবং অন্যান্য জায়গাতে তারা আমাদেরকে আক্রমণ করেছে, দেশে বিদ্রোহী ঢুকিয়েছে, এই করেছে। বাংলাদেশকে ৭৫-এর পরের ঘটনার কথা বলছি আমি। এমনকি আজকাল যারা ভারতের গুণ করতে 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 থুতু শুকিয়ে ফেলে, সেই শাহরিয়ার কবির, সেই যে শাহরিয়ার কবির, তাতে ভারতের বুক থুতু তা শুকিয়ে গেছে সব। শাহরিয়ার কবির কী লিখেছিল সেই এইতে, ওই বইটি আছে ৭৪ সনে, ভারতের এই অত্যাচারকে রুখে দাঁড়াও। আজকে এই বইটাকে আমি মনে করি আমাদের সবার পড়া উচিত, আমাদের পড়া উচিত না। যদি বিএনপিকে ক্ষমতায় আসতে চায়, বিএনপির ক্ষমতায় যাওয়ার বড় লক্ষণ আমি দেখি না। তাদেরকে তারা ভালো কথা শুনেও না, ভালো কথা হজম করার মতো তাদের শক্তিও নেই। সম্পূর্ণ জিনিস তারা এখন নির্জীব পদার্থে পরিণত হয়েছে। তাদেরকে এই বইটা ভালো করে পড়া দরকার। এই বইটা পড়া না করলে এই আজকে তাদের সামনে অন্ধকার দেখছেন, তারা আশা দেখতে হয় মানুষ কখন করতে পারে। কেন জিয়াউর রহমান বিদ্রোহ করতে পেরেছিলেন? ছাত্রদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখতে হবে। আজকে দেখেন 2 বছর পর, প্রায় 2 বছর পরে মান্না বেল পেল। কি সিনহা সাহেবের কি বলিহারি রায়, 10 দিন পরও সে জেল থেকে বেরোতে পারে না। এখানে সিনহা সাহেবেরও বিচার হওয়া দরকার। তার অফিস কী করে এই ভুল জিনিস লেখে বা করে, তো এইসব নিয়ে তো বলার আছে। জনসাধারণকে যে আজকে আপনারা যদি এই দিকে না আসেন, তাহলে কিন্তু এটা কিন্তু হবে না। জিয়াউর রহমানের তাকে তো চিনি যে আমি মাত্র 10 বছর। আপনাদের আমি তার খালেদা জিয়ার সমান চিনি নেই, তাকে 10 বছর চিনেছি। সেইটা জুন 71-এ আমার প্রথম পরিচয়। দেখে শিহরিত হয়েছিলাম, বিলাতে বসে শুনেছি আমি মেজর জিয়া বলছি। তাতে ছিল কীভাবে উনি করলেন ঘটনাটা। আমার একটা টেপ রেকর্ড ছিল, দুর্ভাগ্যবশত হারিয়েছি আমি। সেটা কিসে প্রভাবিত করলেন, কি করলেন উনি? পয়লাবারের স্পিচ সেকেন্ড টাইম পরিবর্তন হলো কেন, কে কী করেছেন,
উনি আমাকে বলেছিলেন, উনি পয়লাবার ওনাকে ধরেছে, উনি বলে ইংরেজি ভট্ট আই এম লিখে অন বিহাফ অফ এইটি। পরের বারে একে খান সাহেব, উনি তখন বোধহয় হাটাজারিতে ছিলেন, উনি এসে বলছেন না না না, এটাকে পলিটিকাইজ করতে হবে। উনি এসে ড্রাফটটা করে দেন, এবং এটি একে খান সাহেব আমাকে নিজে বলেছেন, জীবিত ছিলেন, জিয়াউর রহমানও স্বীকার করেছেন যে তখন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার সেকেন্ড ইটাতে। কিন্তু দেখেন জিয়াউর রহমানের জীবিতকালে কখনো শেখ মুজিবকে কোনো কটূক্তি করেন নাই, ছোটো করার চেষ্টা করেন, ঠিক একইভাবে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে কোনোদিন ছোটো করেন নাই, তাকে তার নামে কোর্ট মার্শাল করেন নাই। কেন বেটা তুমি আমারে না জানে আর ই করলাম, এটাকে তুমি, তোমার কি এত বড় সাহস? এক মেজর এইবার আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা আমি মাইনর মেজর নিয়েও ঠাট্টা করেন। এই বইটার প্রচুর পাবলিসিটি দরকার, এটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা দরকার, এবং বিএনপির নেতাকর্মীদের এই বইটা নিয়ে খুব ভালো করে পড়া দরকার। উনি সকলের কাছ থেকে ধন্যবাদ এবং অন্তরে দেওয়ার প্রয়োজন মনে করি। ওনাকে আবারও ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। আমি আশা করি ভবিষ্যতে উনি আরও লিখবেন এবং ওনাকে লেখার জন্য আমরা সকলেই সবসময় যেন সহযোগিতা করি। আমার মনে হয়েছে বাংলাদেশ নামক এই ভূখণ্ডতে রাজনীতি করতে গেলে অনেকভাবে রাজনীতি করতে হবে। বিশেষ করে এখানে রাজনীতি করতে হলে এই উপমহাদেশের ইতিহাস জানতে হবে। ইতিহাস জানার ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।